আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে বুধবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে 17 ডিসেম্বর 2025 আমরা পড়ব প্রথম আলো। তো খুব সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা শেষ হবে। তারপর আপনারা মতামত অংশে একটা বিষয় দেখেন যে সন্ত্রাস বিরোধী আইনে একজন আটক করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতার সংকট। তো আপনারা জানেন যে গত সরকারের সময় অনেক মানুষ মানবাধিকার লঙ্ঘিত অনেক কাজ হয়েছে এবং ডক্টর ইউনূস এই বিষয়গুলো নিয়ে অনেক সচেতন এবং তিনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছেন। ইভেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে তিনি একটি সমঝোতাও স্বাক্ষর করেছেন। তো এই যে উদ্যোগগুলো এগুলো তখনই অর্থবহ হবে যখন সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার বন্ধ করবে। তো রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে আনিস আলমগীর নামে একজন সাংবাদিককে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিশ্লেষকরা বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অনেক সুশীল মানুষ ওনাকে ডিপেন্ড করার চেষ্টা করছে। তো সমস্যা হচ্ছে আনিস আলমগীর খুব প্রো আওয়ামী কথাবার্তা বলেন। তো প্রো আওয়ামী কথাবার্তা কীরকম, মানে আওয়ামী লীগের যত কাজ আছে তিনি ম্যাক্সিমাম জিনিসটাকেই আপনার জাস্টিফাই করার চেষ্টা করেন। ইভেন নির্বাচন নিয়েও খুব ভালো সমালোচনা করেছেন। তো এখন যখন হাদির উপর হামলা হয়েছে আমরা তো দেখেছেন যে এই বিষয়টার সাথে আওয়ামী লীগ কিন্তু সরাসরি জড়িত। এখন যেটা হয়েছে সরকার তো যারা আওয়ামীপন্থী আছে তাদেরকে অবশ্যই তদন্তে নেবে এবং সে জায়গাতে ওনার দিকে চোখটা পড়েছে। তারপর কী হয়েছে, ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো যারা সুশীল আছে তারা বলছে যে আপনার এই জায়গায় হস্তক্ষেপ করা মানে নাগরিক অধিকারকে সমুন্নত রাখার জায়গায় বাধা এবং এটা সন্ত্রাস বিরোধী যে আইন সেটির অপব্যবহার। এখন আমার প্রশ্ন এটাই যে আপনি হয়তো আপনার নিজের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু আপনি এমন কথা বলবেন যেটা আরেকজনের চেতনাকে উস্কে দেবে এবং সেই চেতনায় থেকে কেউ আপনার অনুপ্রাণিত হয়ে খুন করবে, মারবে, তখন সেটা কি আসলে সেটার দায়কে আপনার উপর কোনোভাবেই আসে কিনা, এই বিষয়টা এখন প্রশ্ন। যাই হোক, এটাকে অনেকেই বলছেন যে এটা সরকার ঠিক করেনি। তারপর দেখেন যে জাতীয় নির্বাচন বাংলাদেশকে একটি ঝুলন্ত সংসদের দিকে ঝুঁকছে, হেলাল মহিউদ্দিন লিখেছেন। তো বর্তমান যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে এটাকে ঘিরে একটা অনিশ্চিত বাস্তবতা তৈরি হয়েছে। এর মূল কারণ বর্তমানে জরিপে দেখা গেছে যে 49% মানুষ সুইং ভোটার, মানে ভোটারদের মধ্যে যারা আছে 49% বা অর্ধেকের বেশি মানুষ এরকম ভোটার যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ তারা বহন করে না এবং যে কোনো মুহূর্তে তাদের সিদ্ধান্ত ভোটের ক্ষেত্রে বদলে যেতে পারে। তো এই সংখ্যাটা কিন্তু ছোট না, এই সংখ্যাটা অনেক বড় এবং এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে। তো রাজনীতির যে সংকট এটাকে আসলে অর্থনীতিতে বলা হয় ক্রিটিক্যাল ভলাটিলিটি বা স্থিতিশীলতার অনিশ্চিত পরিস্থিতি। তো সামনে নির্বাচনে যেহেতু আপনার অধিকাংশ মানুষই আপনার সুইং ভোটার, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে আসলে কোনো জরিপই ওভাবে ঠিকঠাক তথ্য দিতে পারবে বলে বিশ্লেষকরা মনে করছে না। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে আপনার সুইং ভোটাররা আপনার বড় ধরনের পরিবর্তনের ভূমিকা রেখেছে। দেখা যাচ্ছে যুক্তরাজ্যে একসময় একটা নির্বাচনে মনে করা হয়েছে যে কনজারভেটিভরা হারিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে যখন ভোট হয়েছে তখন আপনার সুইং ভোটারদের কারণেই কনজারভেটিভরা বিপুল ভোটে জয়লাভ করে। তো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা যাই হোক না কেন আপনার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কেউ না কেউ ক্ষমতায় যাবে। এখন বিষয়টা তাদের একটা তাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যে তারা যখন ক্ষমতায় যাবে তারা আসলে দেশের যে সংকটগুলো আছে সেগুলো কীভাবে মোকাবেলা করবে, সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনার অনেক বেশি প্রয়োজন এবং এর ফলাফল আমাদের একটি স্থিতিশীল সরকার হতে পারে, নয়তো একটা অস্থায়ী বা ঝুলন্ত মেয়াদের সরকার পাবে। তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার নিয়ে একটি কলাম এসেছে। তো এখানে বলছে যে মায়ানমারে আপনার রিসেন্টলি একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে আপনার একজন জেনারেলের প্রেসিডেন্ট হওয়ার শখ। তো ওখানের যে আপনারা জানেন যে সামরিক বাহিনী নর্মালি মায়ানমারের সব কিছু নিয়ন্ত্রণ করে। তো বিভিন্ন সময়ে মায়ানমারে নির্বাচন হয়েছে, যেমন 1990, 2010 এবং 20 সাল। তো জনগণ যাদেরকে ভোট দেয় দেশে দেখা যায় তারা কেউই আপনার নির্বাচিত হতে পারে না। ইভেন 20 সালের জনগণ যে নেতাদের নির্বাচন করেছেন তাদের অনেকেই আপনার কারাগারে। এর মূল কারণ সামরিক বাহিনীর যে রাজনৈতিক শাখা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, তারা নিজেদের যে জায়গা সেটা ছাড়বে না। এখনও কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
$2010 সালের নির্বাচনের সাথে বর্তমান নির্বাচনের একটাই বড় পার্থক্য, যেটি হচ্ছে যে যিনি হচ্ছে সামরিক শাখা নিয়ন্ত্রণ করছেন, জেনারেল মিন অং, তিনি হচ্ছে অপশন নিতে চান না। তিনি চান তার যে দেশ আছে সেখানে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারপর অর্থ বাণিজ্য অংশে একটা বিষয় একটু দেখেন যে ডলারের বিপরীতে হচ্ছে রুপির দর, এটা এখন সবচেয়ে কম। ডলারের বিপরীতে 90.83 হচ্ছে রুপি পাওয়া যাচ্ছে। আর সূর্যমুখী এবং জলপাই তেল আমদানি হচ্ছে, যদিও এর বাজার হচ্ছে স্থিতিশীল না। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রধান বর্জ্য তেল হচ্ছে পাম অয়েল এবং হচ্ছে সয়াবিন তেল। তো এখন যেটা হচ্ছে, মানুষ তো স্বাস্থ্য সচেতন হচ্ছে, তো মানুষ সূর্যমুখী তেল এবং হচ্ছে আপনার জলপাই তেলের দিকে ঝুঁকছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাজারটা এখনও হচ্ছে, এই যে আমদানি হচ্ছে ঠিকই, কিন্তু বাজারের অবস্থা খুবই লাজুক। কখনো দেখা যাচ্ছে ক্রেতার সংখ্যা বাড়ছে, কখনো কমছে। তো আমরা হচ্ছে আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছে ট্রাম্প। আর এটা বোঝা যাচ্ছে যে 2021 সালের 6 জানুয়ারি একটা ঘটনাকে ঘিরে তিনি মামলা করেছেন। তো এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনারা হয়তো জানেন যে সবাই বুঝে এটা আসলে, কেননা হচ্ছে গণমাধ্যম হচ্ছে আমাদের রাষ্ট্রের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং বাইরের কান্ট্রিতে গণমাধ্যমগুলো কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে। তো আর মানে এই না যে তাদের রাজনৈতিক প্রভাব সম্পূর্ণরূপে হচ্ছে মুক্ত থাকতে পারে। তো ট্রাম্প হয়তো কোনো কারণে হচ্ছে বিবিসির উপর বিরক্ত। এখন কি করেছে, তিনি মামলা করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে প্রায় 1,000 কোটি মার্কিন ডলার হচ্ছে দাবি করেছে। অনেক বড় একটা টাকা। তো এই যে বিষয়টা, এটার মাধ্যমে কিন্তু ট্রাম্প ইনডিরেক্টলি তার যে প্রভাব সেটা হচ্ছে মানে দেখাচ্ছে আর কি। যাই হোক, দেখেন, ইসরায়েলি অনুরোধে খারিজ হচ্ছে আইসিসি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটি রোম সংবিধির মাধ্যমে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আপনারা জানেন যে ফিলিস্তিন হচ্ছে আইসিসির হচ্ছে সদস্য, যার কারণে হচ্ছে আইসিসি কিন্তু ফিলিস্তিনে হওয়া যে কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারবে, সেই ক্ষমতা তাদের আছে এবং এই বিচারিক ক্ষমতা তারা প্রয়োগ করেছে। এবং আপনার বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রতিরক্ষা প্রধান ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং এইটি নিয়ে অথবা হচ্ছে আপনার ইসরায়েল হচ্ছে আপিল করেছে এবং সেটি হচ্ছে খারিজ হয়ে গেছে। দেখেন, রাশিয়া থেকে এবার তেল কিনবে হচ্ছে পাকিস্তান। তারপর একটু দেখেন যে ইউক্রেন নতুন শান্তি প্রস্তাব শিগগিরই রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে। তো জার্মানির বার্লিনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং হচ্ছে ইউক্রেনের সাথে হচ্ছে আলোচনা হয়েছে। তো মার্কিন সূত্র বলছে যে আপনার এই মাধ্যমে হচ্ছে ইউক্রেনের মধ্যে চলমান, রাশিয়ার মধ্যে চলমান যে সমস্যা সেটি 90% সমাধান হয়ে গেছে। তো গতকালকে আমরা দেখেছি যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে যে তারা তাদের যে ন্যাটোতে যোগ দেওয়ার যে স্বপ্ন সেখান থেকে সরে আসতে চায়। তার মানে হচ্ছে এই আকাঙ্ক্ষা কিন্তু আর কোনোদিন বাস্তবায়ন হওয়ার সুযোগ নেই। এবং হচ্ছে হয়তো হচ্ছে দেখা যাবে সামনে হচ্ছে ইউক্রেন হচ্ছে দানবাসের অঞ্চলটি হচ্ছে ছেড়ে দেবে। এর মাধ্যমে হয়তো কোনো মধ্যস্থতা হতে পারে। তবে ইউক্রেনের তো ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পূরণের জন্য একটা নতুন কমিশন হচ্ছে। সেই কমিশন আপনার গঠন করতে গতকাল হেগ শহরে হচ্ছে আপনার ইউরোপিয়ান কর্মকর্তারা পৌঁছেছেন, নেদারল্যান্ডের হেগে। এই বিষয় নিয়ে আলোচনা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউক্রেনের ক্ষতিপূরণটা আসলে কীভাবে দেবে। তো ইউরোপের কাছে রাশিয়ার কিছু জব্দকৃত সম্পদ আছে, সেখান থেকে আপনার হচ্ছে ইউক্রেনকে হয়তো ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই যে আলোচনা হলো বার্লিন শান্তি আলোচনায়, ইউক্রেন কী পেলো আর ইউরোপ বা কী পেলো। তো ব্যাপারটা হচ্ছে রাশিয়া যুদ্ধ শুরু করেছে এবং তারা যে ইউক্রেনেই থেমে যাবে বিষয়টা এরকম না। দেখা যাচ্ছে ইন ফিউচারে এই বিষয়গুলোর সাথে ইউরোপে চলে আসবেন। এবং এই ব্যাপারটি নিয়ে মার্কো রুবিও, ন্যাটোর প্রধান হচ্ছে মন্তব্য করেছে। তো সর্বশেষ বৈঠক থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আপনার হচ্ছে ইউক্রেনের হচ্ছে সেনা সশস্ত্র বাহিনীর সংখ্যা 8 লাখের বেশি হতে পারবে না। এই সেনা গঠনে হচ্ছে আপনার ইউরোপ হচ্ছে তাদেরকে সাহায্য করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র যে বলছে যে 90% সমাধান হয়ে গেছে, বিষয়টা আসলে পুরোপুরি হচ্ছে রাশিয়ার উপরেই ডিপেন্ড করছে। এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাবে না এই বিষয়ে। তো এই ছিল আজকের প্রথম আলো। যারা যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।